ছাত্রীরা, আজকে আমরা পরমাণুর নিউক্লিয়াস চ্যাপ্টারটার প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন কি, আলফা বিটা এবং গামা রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক? আলফা বিটা আর গামার মধ্যে আমরা জানি গামা হচ্ছে ভরহীন, আর যার ভর নেই তাই জন্য গামা রশ্মির কী হচ্ছে বেগ সর্বাধিক, তাই যার বেগ সর্বাধিক তার ভেদন ক্ষমতাও সর্বাধিক। সেই জন্য আলফা বিটা আর গামা রশ্মির মধ্যে গামা রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক। দ্বিতীয় প্রশ্ন, ভরের মানের নিম্নক্রম অনুসারে আলফা বিটা এবং গামা রশ্মিগুলো সাজাও। আমরা কি জানি, আলফা রশ্মির ভর হচ্ছে 4 একক, বিটা রশ্মির নগণ্য, আর গামা একেবারেই ভরহীন। তাহলে যদি আমরা নিম্নক্রম অনুযায়ী সাজাই সেটা কি হবে, আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, নিউক্লিয় সংযোজন কাকে বলে? কাকে বলে? কোনো কোনো ক্ষেত্রে অতি উচ্চ তাপমাত্রায় দুটি স্বল্প ভরযুক্ত পরমাণুর নিউক্লিয়াস একত্রে যুক্ত হয়ে একটি বৃহত্তর নিউক্লিয়াস গঠন করে এবং প্রচুর শক্তি নির্গত করে। এই বিক্রিয়াকে কি বলে? নিউক্লিয় সংযোজন। বোঝা গেল? তাহলে নিউক্লিয় সংযোজন কাকে বলে? আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? কোথা থেকে নির্গত হয়? পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। নিউক্লিয়াসগুলো আমরা বলেছিলাম, নিউক্লিয়াসগুলো অবিরাম গতিতে বিভাজিত হয় এবং সেখান থেকে এই আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি নির্গত হয় এবং কি হয়, নতুন মৌল সৃষ্টি হয়। তাহলে তেজস্ক্রিয় রশ্মিগুলো কোথা থেকে নির্গত হয়? সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। আচ্ছা, নিউক্লিয় বিভাজন কাকে বলে? এটাও আমরা বলতে পারবো যে বিভাজনে কোনো ভারী নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি কাছাকাছি ভরের নিউক্লিয়াস উৎপন্ন হয় এবং তার সঙ্গে নিউট্রন জাতীয় কণা উৎপন্ন হয় এবং প্রচুর শক্তি নির্গত হয়, সেই প্রক্রিয়াকে কি বলা হয়? নিউক্লিয় বিভাজন। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, একটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। আমরা জানি কি ইউরেনিয়াম, থোরিয়াম, অনেক তেজস্ক্রিয় মৌলের নাম জানি। আচ্ছা, 7 নম্বর হচ্ছে আলফা রশ্মি কোন আধানযুক্ত কণার স্রোত? আচ্ছা, আমরা বলেছিলাম আগের দিন আলফা রশ্মি বলতে আমরা কি বুঝি? হিলিয়াম নিউক্লিয়াস বা দুটো প্রোটন বা দুটো নিউট্রন যদি নিউক্লিয়াস থেকে একসাথে বেরোয় তাহলে আমরা বলছি আলফা রশ্মি নির্গত হচ্ছে। আর দুটো প্রোটন আর দুটো নিউট্রন একসাথে বেরোনোকে আমরা বলছি আলফা রশ্মি নির্গত হচ্ছে। নিউট্রনের কোনো চার্জ নেই, তাহলে শুধু চার্জ আছে প্রোটনের, আর প্রোটনের চার্জ কি? পজিটিভ আধানযুক্ত। তাই আলফা রশ্মি কোন আধানযুক্ত কণার স্রোত যদি জিজ্ঞেস করা হয় তাহলে কি? এটা ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত। আচ্ছা, বিটা রশ্মির আধানের প্রকৃতি কি? বিটা রশ্মির আধানের প্রকৃতি হচ্ছে কি? বিটা রশ্মি আর কিছুই নয়, ইলেকট্রনের স্রোত। ইলেকট্রন কি? ঋণাত্মক আধানযুক্ত। তাই বিটা রশ্মির আধানের প্রকৃতি আমরা কি বলছি? ঋণাত্মক। আচ্ছা, নিউক্লিয় সংযোজনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আচ্ছা, নিউক্লিয় সংযোজন কাকে বলে বিষয়টা জানলেই আমরা বলতে পারবো। না, নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রে কি হয়? অতি উচ্চ তাপমাত্রায় দুটি স্বল্প ভরের হালকা ভরের মৌলের কেন্দ্রক যুক্ত হয়। এর ফলে কি হয়? প্রচুর শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, বিটা রশ্মি কোন কণার স্রোত? বিটা রশ্মি আমরা কি বললাম? ইলেকট্রন ঋণাত্মক কণার স্রোত বা ইলেকট্রনের স্রোত। তেজস্ক্রিয় মৌলের খনিতে হিলিয়াম গ্যাস পাওয়া যায় কেন? আচ্ছা, এই প্রশ্নটার উত্তরটা দেখো। আমরা বলছি তেজস্ক্রিয় মৌল থেকে কি কি কণা নির্গত হয়? আলফা রশ্মি, বিটা রশ্মি, আর ওদিকে কি? গামা। এবার দেখো, যখন আলফা রশ্মি নির্গত হচ্ছে তখন আমরা বলছি দুটো প্রোটন আর দুটো নিউট্রন একসাথে নির্গত হচ্ছে। দুটো প্রোটন আর দুটো নিউট্রন একসাথে নির্গত হওয়া মানে হিলিয়াম +2 আয়ন নির্গত হচ্ছে। এই হিলিয়াম +2 আয়ন যখন নির্গত হচ্ছে সেটা বাতাস থেকে দুটো ইলেকট্রন নিয়ে কি হচ্ছে? হিলিয়াম পরমাণুতে পরিণত হচ্ছে। এই জন্য তেজস্ক্রিয় মৌলের খনিতে কি হচ্ছে? হিলিয়াম গ্যাস পাওয়া যায়। আচ্ছা, পরের প্রশ্ন 12 নম্বর দেখো, একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। কি হতে পারে? ইউরেনিয়াম, থোরিয়াম, রেডন ইত্যাদি হতে পারে। বায়ুশূন্য স্থানে
নম্বর প্রশ্ন, বায়ুশূন্য স্থানে কোনো ধাতুকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে কোন কণা নির্গত হবে? ইলেকট্রন নির্গত হবে। বায়ুশূন্য স্থানে কোনো ধাতুকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে কি হবে? ইলেকট্রন নির্গত হয়। 14, আলফা ও বিটা রশ্মির আধান ও ভেদন ক্ষমতার তুলনা করো। আচ্ছা, আলফা রশ্মির আধান কত? আমরা জানি +2 একক, বিটা রশ্মির আধান -1 একক। আচ্ছা, আর ভেদন ক্ষমতার তুলনা করো। আলফা রশ্মির ভর হচ্ছে কত? 4 একক। বিটা রশ্মির ভর নেই সেই অর্থে, তাহলে আলফা রশ্মির বেগ বিটা রশ্মির তুলনায় কি হবে? অনেক কম হবে, কারণ আলফা রশ্মির ভর বেশি তাই বেগ কম, আর বিটা রশ্মির ভর কম তাই বেগ বেশি। তাই আলফা আর বিটা রশ্মির মধ্যে ভেদন ক্ষমতা কার বেশি হবে? যেহেতু বিটা রশ্মির বেগ বেশি তাই ভেদন ক্ষমতা বেশি, তাই বিটা গ্রেটার দেন আলফা হবে ভেদন ক্ষমতা। আর আধান আলফা রশ্মির হচ্ছে গিয়ে হবে আমরা জানি +2 আর বিটা রশ্মির -1। 15 নম্বর প্রশ্ন, এক্স রশ্মি ও গামা রশ্মির মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য উল্লেখ করো। এক্স রশ্মি আর গামা রশ্মির মধ্যে একটা সাদৃশ্য যেটা আছে সেটা হচ্ছে কি, এরা উভয়ই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, এক্স রশ্মি আর গামা রশ্মির মধ্যে একটা সাদৃশ্য এটা বলতেই পারি যে উভয়ই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আর বৈসাদৃশ্য বলতে পারি গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম, অপেক্ষাকৃত কম, ফলে কম্পাঙ্ক বেশি। আর এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং কম্পাঙ্ক কম। ঠিক আছে, তাহলে এক্স রশ্মি আর গামা রশ্মির মধ্যে একটা সাদৃশ্য হলো কি, উভয়ই এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আর বৈসাদৃশ্য কি, এটা লিখতে পারি যে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম, গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম এবং কম্পাঙ্ক বেশি। আর এক্স রশ্মির হচ্ছে কি, এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষাকৃত বেশি এবং কম্পাঙ্ক কম। আচ্ছা, তেজস্ক্রিয়তার একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। আমরা তেজস্ক্রিয়তার অনেক ক্ষতিকর প্রভাবই পড়েছি, যেমন একটা পড়েছি হচ্ছে প্যাথোলজিক্যাল, জেনেটিক। প্যাথোলজিক্যাল বলতে কি বলেছিলাম, যে যদি শরীরের যে অংশে তেজস্ক্রিয় রশ্মিটা পড়বে সেই অংশের কোষগুলি নষ্ট হয়ে যাওয়া, ফলে ক্যান্সার বা লিউকোমিয়া হওয়া। আর জেনেটিক হচ্ছে কি, জনন কোষের জিনগুলি নষ্ট হয়ে যাওয়া, যার ফলে কি হচ্ছে কি বংশানুক্রমিকভাবে সেই রোগটা হতে থাকা। আচ্ছা, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কি? পরের প্রশ্ন 17 নম্বর। দেখো, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কি? ওই যে ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়ামের মতো যে সমস্ত ভারী মৌলগুলো নিজেরাই অবিরাম গতিতে বিভাজিত হতে থাকে, এর ফলে নতুন মৌলের সৃষ্টি হয় এবং এক ধরনের রশ্মি সেই সঙ্গে নির্গত হয়, যেটাকে আমরা কি বলছিলাম, এই ব্যাপারটাকে কি বলছি? প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন, নিউক্লিয় বিভাজনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নিউক্লিয় বিভাজন। আচ্ছা, নিউক্লিয় বিভাজনের কাকে বলে আমরা যেটা পড়েছিলাম সেটা যদি মনে করি তাহলেই বলতে পারবো। দেখো, নিউক্লিয় বিভাজনের সময় কি হচ্ছিল, একটি ভারী মৌল বিভাজিত হয়ে কি হচ্ছিল, দুটি কাছাকাছি ভরের মৌল উৎপন্ন করছিল। সেই সঙ্গে কি হচ্ছিল, প্রচুর শক্তি উৎপন্ন হচ্ছিল, সেই সঙ্গে কয়েকটি নিউট্রন কণাও আমরা পাচ্ছিলাম। তাহলে এগুলোই হচ্ছে নিউক্লিয় বিভাজনের বৈশিষ্ট্য। 19 নম্বর প্রশ্ন, আধানবিহীন তেজস্ক্রিয় রশ্মিটির নাম লেখো। আধানবিহীন তেজস্ক্রিয় রশ্মি কি হতে পারে? গামা রশ্মি, কারণ আলফা রশ্মির আধান আছে +2, বিটা রশ্মির আধান -1, গামা রশ্মি একমাত্র যার আধান নেই। তাহলে আধানবিহীন তেজস্ক্রিয় রশ্মিটি হচ্ছে কি? গামা রশ্মি। বিটা রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? বিটা রশ্মি পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। আমরা আগেই পড়েছি আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি সবই কিন্তু পরমাণুর নিউক্লিয়াস থেকেই নির্গত হয়। ঠিক আছে, 21 নম্বর প্রশ্ন, আলফা রশ্মি, বিটা রশ্মি ও গামা রশ্মিকে ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও এবং কোনটি সব থেকে বেশি তড়িৎ আধানযুক্ত? আচ্ছা, প্রথমে আমরা প্রথম প্রশ্নটার উত্তর দিই। আলফা, বিটা ও গামা রশ্মিকে ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। আমরা প্রথমেই জেনেছি যে আলফা রশ্মির ভর হচ্ছে সব থেকে বেশি, তারপর বিটা, আর গামা একেবারেই ভরহীন। তাহলে কীরকম হবে? ঊর্ধ্বক্রম হিসাবে সাজাতে বলেছে সেহেতু হবে হচ্ছে আলফা < বিটা < গামা। ঠিক আছে,
এবং কোনটি সব থেকে বেশি তড়িতাধানযুক্ত? সেটা হচ্ছে কি না, আলফা রশ্মি সব থেকে বেশি তড়িতাধানযুক্ত, কারণ আলফা রশ্মির একক হচ্ছে আধান হচ্ছে +2 একক, বিটার -1, আর এটার হচ্ছে গামা রশ্মির কিছু আধান নেই। আচ্ছা, এরপরে 22 নম্বর প্রশ্নটা দেখো, নিচের কোনটি আলফা বিটা ও গামা রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম? আচ্ছা, আমরা পড়েছিলাম আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মির ধর্মের মধ্যে যে আলফা রশ্মি গ্যাসকে আয়নায়ন করতে পারে সব থেকে বেশি। তাই আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রমটি হলো আলফা গ্রেটার দেন বিটা, তারপর হচ্ছে গামা। 23 নম্বর প্রশ্ন, ইউরেনিয়াম 92 আর 238 থেকে আলফা কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত? আমরা জানি আলফা কণা যখন নির্গত হয় তখন কি হয়, ভর 4 একক কমে যায় আর পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়। তাহলে আলফা কণা নিঃসরণের ফলে যে নতুন মৌলটি উৎপন্ন হবে তার পারমাণবিক সংখ্যা 2 একক কমে যাবে, সেটা কত হবে না 90। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভর ত্রুটি বলতে কি বোঝায়? আচ্ছা, ভর ত্রুটি বলতে কি বোঝায় আমরা পড়েছিলাম যে কোনো পরমাণু নিউক্লিয়াসে কোনো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত নিউট্রন এবং প্রোটনের মোট ভর এবং ওই পরমাণুর পরীক্ষালব্ধ ভরের মধ্যে যে পার্থক্য দেখা যায় সেটাকে আমরা কি বলছিলাম, ভর ত্রুটি। পরের প্রশ্ন, নিউক্লিয় সংযোজনে যে শক্তি উৎপন্ন হয়, নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? তার উৎস কি না ভর ত্রুটি। আমরা আইনস্টাইনের ইকুয়েশনটা দিয়ে দেখেছিলাম যে পরিমাণ ভর ত্রুটিতে ভর ত্রুটির যে ভরটা সেটা E = mc², এইটা দ্বারা কি হচ্ছিল, শক্তিতে রূপান্তরিত হচ্ছিল, আর সেই শক্তিটাই নিউক্লিয় সংযোজনে মুক্ত হচ্ছিল। তাই নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎসটা কি, ভর ত্রুটি। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? নিউক্লিয় সংযোজন। সূর্যের উষ্ণতা অনেক বেশি, এই সমস্ত সূর্য বা ইত্যাদি নক্ষত্রের উষ্ণতা অনেক বেশি, এই ধরনের উষ্ণতায় নিউক্লিয় সংযোজন প্রক্রিয়াটা ক্রমাগত হতে থাকে, ফলে আরও উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। তাই এর উত্তরটা হচ্ছে কি, নিউক্লিয় সংযোজন। তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো। ক্যান্সার ইত্যাদি চিকিৎসায় তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয়। রেডিও কার্বন দ্বারা পৃথিবীর বয়স ইত্যাদি নির্ণয় করা হয়। এছাড়া হার্টের ক্রিয়াকৌশল জানার জন্য তেজস্ক্রিয়তাকে ব্যবহার করা হয় ইত্যাদি। এগুলো তোমরা বই থেকে ভালো করে আরও পড়বে। কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে যদি আলফা কণা নির্গমন হয় বলছে নতুন মৌলের সৃষ্টি হয়। আমরাও জানি হ্যাঁ হয়। কেন হয় না, আলফা রশ্মির আমরা বলছিলাম ভর হচ্ছে 4 একক আর আধান হচ্ছে +2 একক। তাই যদি কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গত হয়, ভর সংখ্যা 4 একক আর পারমাণবিক সংখ্যা কত হচ্ছে, পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যায়। ফলে পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যাওয়ার ফলে নতুন মৌল অথবা সেই মৌলের কোনো আইসোটোপ সৃষ্টি হয়। কিন্তু গামা রশ্মির ভর হচ্ছে 0 এবং আধানও 0। তাই কোনো পরমাণু থেকে, নিউক্লিয়াস থেকে যদি গামা রশ্মি নির্গত হয় তার ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা তার কোনোটাই পরিবর্তন হয় না, ফলে নতুন কোনো মৌলের সৃষ্টি হয় না। বোঝা গেল? এবার পরের প্রশ্ন দেখো, আলফা কণায় উপস্থিত কি থাকে? একটি প্রোটন, একটি নিউট্রন। একটি প্রোটন, দুটি প্রোটন, দুটি নিউট্রন, একটি ইলেকট্রন। উত্তরটা হচ্ছে কি, দুটো প্রোটন, দুটো নিউট্রন। তাই 2 + 2 হয়ে আলফা কণার ভর হয়ে যায় কত আমরা জানি, 4 একক। আর আধান, শুধু প্রোটনের আধান থাকে, নিউট্রনের আধান না থাকায় থাকে আধান হচ্ছে +2। বোঝা গেল? আচ্ছা,
এবার 29 নম্বর প্রশ্ন দেখো, পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? নিউক্লিয় বিভাজন, সেটাকে আমরা কি করছিলাম, পড়ছিলাম যে শৃঙ্খল নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার দ্বারা পারমাণবিক চুল্লিতে শক্তি উৎপাদিত হয়। তেজস্ক্রিয় রশ্মি কোন ঋণাত্মক আধানযুক্ত কণা দ্বারা তৈরি? ওখানে একটা ঋণাত্মক আধানযুক্ত কণা ছিল, আমরা তেজস্ক্রিয় রশ্মির ক্ষেত্রে পড়ছিলাম, সেটা কি বিটা কণা, সেটা কি না ইলেকট্রন কণার স্রোত, তাহলে বিটা কণা। পরের প্রশ্ন, তেজস্ক্রিয় মৌলের খনিতে লেড পাওয়া যায় কেন? আচ্ছা, লেড হচ্ছে একটা সুস্থিত মৌল। তেজস্ক্রিয় মৌলগুলো থেকে আলফা কণা বিটা কণা বেরোতে বেরোতে এটা যখন গিয়ে অতেজস্ক্রিয় মৌল লেডে পরিণত হয়, তখন আর নতুন করে বিভাজন হতে থাকে না। তাই জন্য তেজস্ক্রিয় মৌলের খনিতে কি হচ্ছে না লেড পাওয়া যায়। ঠিক আছে, তাহলে যদি এই প্রশ্নটাকে ভালোভাবে আমরা বলি যে তেজস্ক্রিয় মৌলের খনিতে লেড পাওয়া যায় কেন, তাহলে আমরা এটা বলতে পারি যে তেজস্ক্রিয় মৌলগুলির বেশিরভাগই তেজস্ক্রিয় বিভাজন ঘটতে ঘটতে সর্বশেষে কি হয়, সুস্থিত মৌল লেডে পৌঁছয়, এর জন্য তেজস্ক্রিয় মৌলের খনিতে লেড পাওয়া যায়। বোঝা গেল? তাহলে আজকে এই অবধি তোমাদের প্রশ্ন উত্তর আলোচনা করা হলো। প্রশ্নগুলো বাড়িতে সবাই লেখার চেষ্টা করবে। কিছু বুঝতে না পারলে বা কিছু প্রশ্ন থাকলে আমাকে আবার করবে, পরের দিন আমরা আবার অন্য প্রশ্ন উত্তর আলোচনা করব।